সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 22 থেকে সরল সুদ। সরল সুদের এর আগে কিন্তু কয়েকটা পর্ব হয়ে গেছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং থিওরি আলোচনা করা হয়েছে। সেই সমস্ত পর্বগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি বা যারা যারা চ্যানেলের এই সঙ্গে নতুন জুড়েছো তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতে থাকবে যেগুলো তোমাদের চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে ধন্যবাদ জানাবো চ্যানেলের সঙ্গে থাকার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। আজকে যেগুলো আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রত্যেকবারের মতোই এই অঙ্কগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। তো অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিসটা ভীষণ জরুরি। তাই আমি চাইবো যে অঙ্কগুলো এখানে তুমি সলিউশন করে দিচ্ছি এবং প্রত্যেকটা অঙ্কের সঙ্গে যে টিপসগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই নোট করে রাখবে এবং এই অঙ্কগুলো নিজে পরে প্র্যাকটিস করবে। অঙ্ক শুধু দেখে গেলে হয় না, অঙ্কের প্র্যাকটিস করতে হয় সঙ্গে। যত বেশি প্র্যাকটিস করবে তত কম সময়ের মধ্যে পরীক্ষা হলে করতে পারবে। সব সময় শর্টকাট সূত্র যে মনে থাকবে বা মনে রাখাটা জরুরি এমনটা নয়, তবে ক্যালকুলেশনটা শর্ট হওয়া জরুরি। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম যে অঙ্ক 60-এর দাগের অঙ্ক, এর আগে 59 পর্যন্ত হয়েছিল, আজকে 60 থেকে শুরু হবে। তো 60-এর দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। কোনো নির্দিষ্ট আসলের নির্দিষ্ট বার্ষিক সুদের হারে সরল সুদের পরিমাণ আসলের 1/9 ভাগ যদি সংখ্যাগত দিক থেকে সুদের হার এবং সময় সমান হয় তাহলে সুদের হার কত হবে। একবারে ডিফারেন্ট টাইপের অঙ্ক। এর আগে যে ধরনের অঙ্ক করা হয়েছে এর সঙ্গে কোনো অঙ্কের কোনো মিল নেই। এখানে সময় আর সুদের হার যেটা বলেছে এটা খুব ভাইটাল জিনিস। এখানে সুদের হার আর সময় যে দুটো জিনিস বলেছে, সংখ্যাগত দিক থেকে সুদের হার ও সময় সমান। ইন্টারেস্টিং জিনিস। এর আগে কিন্তু এই ধরনের অঙ্ক করা হয়নি। তার আগে এটাতে আমরা ধরে নেব যে নির্দিষ্ট কোনো আসল বলেছে, আমি আসল সমান ধরে নেব আসল সমান x টাকা। তাহলে এই ক্ষেত্রে পরবর্তীকালে বলেছে কি সরল সুদের পরিমাণ আসলের 1/9 ভাগ। তাহলে সরল সুদ কত হবে না, সরল সুদ সমান হবে কত না x/9 টাকা। তাহলে আমরা আসল পেলাম, সরল সুদ পেলাম। এবারে যেটা বলেছে যে যদি সংখ্যাগত দিক থেকে সুদের হার এবং সময় সমান হয়, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যাগত দিক থেকে আমি সুদের হার ধরলাম, সুদের হার ধরলাম আর পার্সেন্ট। সুদের হার যেহেতু পার্সেন্ট একটা থাকবে, কিন্তু সংখ্যাগত দিক থেকে মানে সংখ্যাটা কত আর, এটা 5%, 6%, 10%, 30% যাই হোক না কেন ওই সংখ্যাটাই হবে। পার্সেন্ট বাদ দিয়ে যেটা থাকবে সেটা সংখ্যা। সেই সংখ্যাগত দিক থেকে সমান হচ্ছে কি না সময়ের সঙ্গে সমান হচ্ছে। তাহলে সুদের হার যদি r% হয় তাহলে সময়টা হবে r এবং সময় সমান r। এই গেল। এবারে আমরা ডাটাগুলো পেলাম, এবারে আমরা ক্যালকুলেশন করব, সূত্রে বসাবো। সূত্র কি? সূত্র যেটা হচ্ছে যে আমরা জানি সরল সুদ বা এসআই সমান কি হচ্ছে না, এখানে যে সূত্রটা আছে x গুণিতক সুদের হার গুণিতক সময় বাই 100 ইজিক্যাল টু x/9। এটাকে আমরা সমান করলাম সূত্র অনুসারে। তো এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ওপরে x কেটে যাচ্ছে বোথ সাইড, ওপরে r²/100 হচ্ছে আর এ পাশে 1/9 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো r² = 100/9। তার মানে এটাকে 10-এর এটা যদি বর্গমূল করে নিই, আর মান বের করতে চাই, সেটা হবে 10^3। পুরোটাই বর্গমূল হলো। তাহলে এটা 3 পূর্ণ 1/3। এইটা হচ্ছে আর এর মান। এবারে কি চেয়েছে না সুদের হারটা চেয়েছে। তাহলে সুদের হার এটা পার্সেন্টেজ দিয়ে আসবে 3 পূর্ণ 1/3%। তাহলে অতএব আর সমান হচ্ছে কত না 3 পূর্ণ 1/3%। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। অপশানগুলো তোমরা দেখে নাও, অপশানগুলো যেটা আছে এর দাগের অপশানটা এক্ষেত্রে কারেক্ট অপশান। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক
ওই একই রকমের অঙ্ক প্র্যাকটিস করার জন্য এটা দেখে নাও, কোনো আসলের সরল সুদের পরিমাণ আসলের 9/16 ভাগ যদি সংখ্যাগত দিক থেকে শতকরা সুদের হার এবং সময় সমান হয় তাহলে সময় কত হবে। একই রকমের অঙ্ক তোমরা পজ করে নিজেরা প্র্যাকটিস করতে পারো। এটা ওই একই রকমভাবে শুধু ডাটাগুলো আলাদা আছে। আমরা ধরে নেব, ধরি আসল সমান, আসল এখানে আমি পি ধরলাম, পি এক্স যা কিছু ধরা যায়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সরল সুদের পরিমাণটা যেটা হচ্ছে, তাহলে সরল সুদ আসল যদি পি হয় তাহলে সরল সুদ হবে কত না 9/16 গুণিতক পি বা 9p/16, এটা আমরা লিখতে পারি। এইবারে ধরে নিচ্ছি, ধরি সুদের হার এবং এখানে সময় যেহেতু সংখ্যাগত দিক থেকে একই আগের অঙ্কের মতো, আমি সুদের হার r% ধরলে সময় হবে কত, এখান থেকে আমরা বলতে পারি সময় সমান হবে r। এবারে আমরা সূত্রে বসাবো, আর কিছুই নয় আগের অঙ্কের মতো, অতএব x গুণিতক r গুণিতক r/100 সমান সরল সুদ মানে 9 x না, এখানে p, আমি তো এটা p ধরেছি, তাহলে p হবে, আগের অঙ্কে x ধরছিলাম, এই অঙ্কে আমরা p ধরলাম, তাহলে p কেটে যাচ্ছে, বোথ সাইড থেকে p কেটে গেল, আর থাকছে এখানে আলটিমেট আমাদের থাকছে r² = 100/16। এখান থেকে আমরা r এর মান কত পাবো না, এর বর্গমূল করব, ওপরের বর্গমূল সমান 10, নিচের বর্গমূল সমান 4, 10/4, 10/4 সমান হচ্ছে কত 2/4, বা একে ছোট করে দিই একটু, 10/4 মানে হচ্ছে এটা 5, এটা 2, তার মানে 5/2, তাহলে 2×1/2, তাহলে 2×1/2 বছর। তো একটু ভুল হলো এখানে, এখানে 9 একটা এক্সট্রা ছিল এখানে, তাহলে এটা গুণিতক 9 হবে, যার ফলে এখানে একটু ভুল হলো। তো এটাকে আমরা কি করব না, এখানে 900/16 করব। 900/16 যদি হয়, এর r² সমান, এখান থেকে r সমান পাবো 900-র বর্গমূল সমান হচ্ছে কত 30, আর 16-র বর্গমূল 4, 30/4, তাহলে এটা হবে কত 7×4 = 28, 28×2/4, এটাই হবে উত্তর, এটাই পার্সেন্ট। তো আগের অঙ্কে আমরা এই 9টা এখানে ব্যবহার করিনি, এখানে 9p ছিল, উপরে 9টা থাকার ফলে এই 100টা 9-এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো এখানে তাহলে আমাদের 7×2/4, একে একটু এটা যেহেতু 2-4 কেটে যাবে, একে 7×1/2 হবে এটা, তো তার আগে কেটে নিলে ভালো হতো, এখানে 15/2 হয়ে যেত, সেখানে সেটা হবে কত 7×1/2। যখন খুশি আমরা এটাকে ব্যবহার করতে পারি, কাটাকুটি করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এই হলো 7.5 বছর, এই সময়টা চেয়েছে, এটা r এর মান, অতএব যেহেতু r এর সংখ্যামান সমান, সময়টার সংখ্যামান সমান, তাহলে সময় সমান হবে কত 7×1/2 বছর। তো এখান থেকে আমরা r পেয়েছি, rটা পার্সেন্টেজে ঠিক আছে, কিন্তু আমাদের এখানে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে সময়টা কত। তাহলে আগের অঙ্কে rটা চেয়েছিল সুদের হার, এখানে কিন্তু সময় চেয়েছে, সময় এখানে এককটা শুধু পরিবর্তন হবে। তো তাহলে 7.5 বছর উত্তর, এখানে ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কে চলে নিই। নেক্সট অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। এখানে 62 দাগের অঙ্ক বলেছে এ 25,2500 টাকা বিকে এবং কিছু টাকা সিকে বার্ষিক 7% সরল সুদে একই সময় ধার দিল। যদি 4 বছর পর এ বি এবং সি থেকে মোট 1120 টাকা সুদ পায়, তাহলে সি কত টাকা ধার দিয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সম্পূর্ণ আলাদা অঙ্ক। এই অঙ্ক কিন্তু এর আগে করা হয়নি, তো এই অঙ্ক খুব মন দিয়ে করতে হবে। এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা ভালো করে দেখে নিতে হবে, অনেক সময় গুলিয়ে যেতে পারে। এখানে আমরা কি করব, যে এ বিকে এবং সিকে ধার দিয়েছিল, বিকে 2500 টাকা ধার দিয়েছিল, কিন্তু সিকে কতটা ধার দিয়েছিল সেটা বলা নেই। আমরা তাহলে ধরে নেব যে সিকে এক্স পরিমাণ টাকা ধার দিয়েছিল। ধরিলাম এ সিকে এক্স টাকা ধার দিয়েছিল। সিকে যদি এক্স টাকা ধার দেয়, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, যে মোট দুজনের ক্ষেত্রে মোট এত টাকা সুদ হচ্ছে। তাহলে এসআই সমান হচ্ছে আমাদের যেটা আসল
গুণিতক এখানে যেটা হচ্ছে একবার দেখে নিই, 7 গুণিতক 4 বাই 100 প্লাস 2500 7 গুণিতক 4 বাই 100, এই দুটোর যোগফল সমান হচ্ছে কত? 1120। এই কন্ডিশনটা দেওয়া ছিল। এইটা কোথা থেকে পেলাম? এটা হচ্ছে কি যে আমরা সির যে টাকাটা সেটা হচ্ছে কি সিকে ধরে নিচ্ছি x টাকা আসল এবং সেখানে 4 বছর ধরে 7% সুদের হার 7%, এই ডাটাটা দেওয়া ছিল। তাহলে x ইন্টু 7 ইন্টু 4 4 বছরের জন্য বাই 100 প্লাস এবারে যেটা এর বির ক্ষেত্রে যেটা হয়েছিল 2500 আসল ছিল এবং 7% হারে 4 বছর, সেটার ক্ষেত্রে এটা হলো। এবারে দুটো সুদ, এটা এসআই এটা এসআইয়ের সূত্র, দুটো সুদ আমরা যোগ করলাম যেটা টোটাল এসআইটা হলো, মানে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো এইবারে দুটো মিলে আমরা ক্যালকুলেশন করব, সেখান থেকে এক্স এর মান বের করব। তো অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এর ক্যালকুলেশন খুব সিম্পল। তো সিম্পলভাবে ভাবতে হবে, সিম্পল ক্যালকুলেশন করতে হবে, যাতে করে খুব সহজে এর উত্তর পাওয়া যায়। এটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই, এটা হবে কত? এটা 4 কেটে যাবে, 25 4 100, তাহলে 7x বাই 25 এইটুকু হলো। আর ও পাশে থাকছে কি 1120, তার সঙ্গে এটা 0 0 কেটে যাচ্ছে, ওপরে 7 গুণিতক 4 গুণিতক 25, 25 4 100 গুণিতক 7 মানে 700। তো তাহলে 700 এখানে বিয়োগ হবে, বিয়োগ হলে এখানে আসবে কত? 7 420, 420 হচ্ছে। তো এটা হলো। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, বাকি এক্স এর মান বের করব। তো এক্স এর মান যদি বের করতে চাই তাহলে কি হচ্ছে একবার দেখে নিই। x সমান 420 গুণিতক 25 বাই 7, 7 6 42 60, তাহলে 25 6 150 আর একটা 0। তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1500 টাকা। এক্স এর মানটা পেলাম 1500 টাকা। এক্সটা কি ধরেছিলাম না, সিকে যে টাকাটা দেওয়া হয়েছিল, সিকে কত টাকা ধার দেওয়া ছিল সেটাই আমাদের বের করতে হবে। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে কত? 1500। তাহলে আশা করি বুঝতে পারলে। এখানে ভাষাটা ভালো করে বুঝে কিন্তু অঙ্কটা করতে হবে, অনেকগুলো ডাটা দেওয়া আছে। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। 63 দাগের অঙ্ক বলেছে, দুটি সমান পরিমাণে অর্থ বার্ষিক 11% সরল সুদের হারে 3.5 বছর এবং 4.5 বছরের জন্য ঋণ প্রদান করা হলো। যদি দুই ক্ষেত্রের সুদের পার্থক্য 412.50 টাকা হয়, তাহলে প্রতি ক্ষেত্রে আসলে পরিমাণ কত? একই রকমের কিছুটা অঙ্ক। এখানে সুদের হার দুটি ক্ষেত্রে কিন্তু সমান বলেছে, দুটি 11%, এবং সময় দুটি আলাদা আছে, একটা 3.5 বছর, একটা 4.5 বছর। এবারে দুই ক্ষেত্রের ঋণের পার্থক্য, সুদের পার্থক্য, মানে প্রথম এসআই মাইনাস দ্বিতীয় এসআই। তো যে প্রথম এসআই বলতে এটা 4.5 বছরের জন্য যেটা, সেটা বেশি টাকা হবে, সেইটা মাইনাস 3.5 বছরের টাকাটা মিলে যেটা আমাদের সুদের পার্থক্যটা হবে 412.50 টাকা। আগেরটা যোগ হয়েছিল, এটা বিয়োগ হবে, আর কিছুই পার্থক্য নেই। তো খুবই এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে তাহলে আমরা ওই একই রকমভাবে ধরে নেব যে দুটি সমান পরিমাণে অর্থ প্রদান করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা অর্থটাকে এখানে ধরি প্রদত্ত অর্থের পরিমাণ বা আসল সমান পি টাকা। তাহলে অর্থের পরিমাণ পি। তাহলে আমরা কি কি পাচ্ছি? তাহলে দুটোর ক্ষেত্রে আমরা সুদের পার্থক্য বের করব। প্রথমে দ্বিতীয় 4.5 বছরের জন্য, 4.5 মানে 4 পূর্ণ 1/2, তার মানে 4 দিয়ে 8 1 9 9/2, তাহলে 11% হারে। তাহলে 11 গুণিতক 9/2, 2টা নিচে আসবে আর একটা 100-র জন্য নিচে 100টা থাকবে পার্সেন্টের জন্য। তো এটা মাইনাস, এর সঙ্গে কি করব? পি গুণিতক ওই একই রকম 11%,
এবং সেটা কত হবে 3 পূর্ণ 1-এর 2, 3 2 6 1 7, 7-এর 2, তাহলে 2 একটা নিচে যাবে আর 100টা তো থাকছে। এই দুটোর বিয়োগফল হচ্ছে কত 412.50 টাকা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব। এটাকে যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত, নিচে তো দুটোর ক্ষেত্রেই 200 হচ্ছে আর উপরে প্লেন গুণ করবো, এটা 99p/200, আর এটার ক্ষেত্রে যেটা হচ্ছে 77p/200 = 412.50। তাহলে অ্যাকচুয়ালি এটা হবে কত 22p/200 সমান 41250, আর এখানে 2 দিয়ে আমরা কেটে দেবো, 2 দিয়ে কাটলে এটা দাঁড়াবে কত 11p/100 সমান 412.50। তাহলে পির মান বেরোবে 412, একে 100 গুণ হয়ে যাবে, 100 গুণ হলে এই যে দশমিকটা এটা উঠে যাবে /11। এবারে 11 দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করলে এটা দেখছি কাটাকাটি যাচ্ছে কিনা, 3 33, 33 হলে এটা থাকবে কত 8 82, 7-এ যাবে 77, 5-এ 82, 5 দিয়ে কাটবে, কেটে যাচ্ছে সম্পূর্ণরূপে, তাহলে 3750। তো এই ক্ষেত্রে আমরা পেলাম যে পি এর মানটা হচ্ছে 3750। পি এর মানটা কি না, পি এর মান ছিল এখানে আসলের পরিমাণ, প্রতি ক্ষেত্রে কতটা আসল, সেটাই আমাদের চেয়েছে 3750 টাকা। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিসের দরকার আছে। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 64 দাগের অঙ্ক। 64 দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। যদি কোনো আসলের 15 মাসের বার্ষিক 7.5% হারে সরল সুদ একই আসলের 8 মাসের বার্ষিক 12.5% সরল সুদের হারের সরল সুদ হার থেকে 32 টাকা 50 পয়সা বেশি হয়, তাহলে আসল কত হবে? কিছুটা একই রকম, একটু আলাদা। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে সব ডাটাগুলো ভিন্ন ভিন্ন আছে, যে একটা 15 মাস, একটা 18 মাস, একটা এই ক্ষেত্রে একটা আছে 7.5% হারে, একটা 12.5% হারে। তো দুটোর মধ্যে পার্থক্য কত হবে না 32 টাকা 50 পয়সা। 64 দাগের অঙ্ক। এই ক্ষেত্রে আমরা আসলটা, কোনো আসল একটা বলেছে, তো আসলটা আমরা ধরে নেব, আসলটা ধরে ক্যালকুলেশনে এগোবো। তো দেখা যাক, ধরি আসল সমান ওই একই রকম ভাবে আমরা এক্স ধরতে পারি, পি ধরতে পারি, যেটা খুশি ধরতে পারি, অসুবিধা নেই। আসল সমান আমরা এক্স টাকা ধরলাম। তাহলে দুটোর যে সুদটা সেটা পার্থক্যটা আমাদের বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের জানা যদি না থাকে আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব, তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে আসল তো ফিক্সড, তাহলে এই দুটোর গুণের ফলে গুণ করে যেটা বেশি হবে সেটাই হবে আমাদের। যদি না বোঝা যায়, দেখা গেল যে যেটা প্রথমে রাখলাম সেটা ছোট হয়ে যাচ্ছে, একটা মাইনাস আসবে, মাইনাসটাকে ইগনোর করে আমরা ক্যালকুলেশন করব, আর কিছু নয়। তাহলে কিন্তু উত্তর সহজে পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমরা দুটো গুণ করে যদি দেখি, একটা 15.2% যেটা হচ্ছে 15.2 সঙ্গে আমরা 15 মাসের যদি একটা গুণ করি, আর এখানে 12 2 24, 25-এর 2-এর সঙ্গে 18 মাসের যদি একটা গুণ করি, তাহলে যেটা পাবো যে 15-2 সঙ্গে 15 মাসের যেটা, সেটাই বেশি পাবো। তো সেই ক্ষেত্রে আমরা সেরকমভাবে ক্যালকুলেশন করব, এক্স গুণিতক 15, এটা নিচে একটা 100, এটার 15.2 থাকলো, আর যেটা হচ্ছে যে 15 মাস ছিল, 15 মাসকে যদি আমি বছর করি 15/12, তার মানে 3 5 15, 4 3 12, 5 4। এটা থেকে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে ওই একই রকম ভাবে 25/2, 100 তো একটা থাকছেই, তার সঙ্গে এটার জন্য 2 আসছে, আর 8 মাস মানে 8-এর 12, 8-এর 12 4 দিয়ে কেটে যাবে, 4 2 3। তো এটাই, তো এখানে এটা সমান যেটা হচ্ছে সেটা সমান হচ্ছে কত
না 32 টাকা 50 পয়সা। ইন কেস দেখা গেল এখানে মাইনাস এলো, অসুবিধা নেই, মাইনাসটাকে আমরা ইগনোর করে বাদ দিয়ে ক্যালকুলেশন করব। আমরা কোনটা ছোট কোনটা বড় সেটা তো বুঝতে পারছি না, এখানে মাইনাস এলে তার কি আছে, আমাদের তো নিয়ম হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ করা। এবারে ভুল ক্রমে আগে পরে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, মাইনাসটাকে আমরা বাদ দিয়ে ক্যালকুলেশন করব এই অঙ্কটার ক্ষেত্রে কেবলমাত্র। তো এখানে আমরা এবারে ক্যালকুলেশন করি, কাটাকুটি করব। এখানে 15 একটা আছে, দুটো 15 আছে, এখানে একটা 15 যদি 5 3 15 4 3 12, আর এখানে 5 3 15, আর এটা 20 5 100, এটা কাটাকাটি, এটা 4 কাটবে, 25 4, আর এইটা 4 হবে, এটা 3 হবে। তো এইভাবে কাটাকুটি হচ্ছে, কাটাকুটির পর এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এটা গিয়ে দাঁড়াবে কত, 5 4 তো এই ক্ষেত্রে আমরা দুটো ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব এটাকে। এখানে আমরা উপরে তাহলে পাচ্ছি কি, এটার ক্ষেত্রে উপরে পাচ্ছি 3x, আর নিচে 4 4 16 দিয়ে 32 থাকছে মাইনাস। এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, এটার ক্ষেত্রে শুধু উপরে x থাকছে আর নিচে 4 3 12, এটা সমান হচ্ছে কত না 32.50। তো এটাতে ক্যালকুলেশন করব 32 আর 12 আমাদের লসাগু, 32 ও 12 লসাগু করব। লসাগু এটা 4 দিয়ে যদি দেই 8 আর 3, তাহলে 8 4 3 12, 12 9 12 9 না 4 3 12 12 8 সরি 12 আসছে 96। তো 96 হচ্ছে আমাদের লসাগু। এবারে 32 3 আসবে, মানে 3 3 9, আর এটা 12 8 মানে 8x সমান হচ্ছে 32.50। এরপরে যদি আমি ক্যালকুলেশন করি, এটা সমান হবে x/96 সমান 32.50, তাহলে x সমান হবে কত না 32.50 গুণিতক 96। এইটা আমাদের গুণ করতে হবে, এটা আমরা গুণ করে দেখব, এটা রাফে গুণ করে নিও, এটা গুণ করে দেখব, এটা সমান হবে কত না 3120 টাকা। তাহলে এখানে আমরা যে অপশানগুলো দেখছি, এখানে যে অপশানগুলো আছে 3000 3060 টাকা, 3120 টাকা, 3250 টাকা, সিট দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে কত 3120 টাকা। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। 64 দাগের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং অন্য রকমের অঙ্ক। এখানে কিন্তু অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। যত নতুন ধরনের অঙ্ক করবে ম্যাথে, ততটাই কিন্তু কনফিডেন্স বাড়বে, এবং ম্যাথের ক্ষেত্রে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই কনফিডেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার যত কনফিডেন্স বেশি, সে তত কিন্তু ভালোভাবে ক্যালকুলেশন করতে পারবে এবং রেজাল্ট ভালোভাবে পাবে। এই ক্ষেত্রে বলে রাখা দরকার, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। ওভার কনফিডেন্স ভালো নয় এই অর্থে যে অঙ্কটা দেখেই মনে হবে যে এটা তো আমি পেরে যাব, কিন্তু পরীক্ষা হলে দেখবে ওই অঙ্কগুলোই আটকে যাচ্ছে। সেই জন্য আমরা ওভার কনফিডেন্স রাখবো না, আমাদের কনফিডেন্সটা রাখাটা অত্যন্ত জরুরি। সেটা আসবে কোথা থেকে না, বারবার প্র্যাকটিসের মাধ্যমে। তাহলে আজকে আমরা যে অঙ্কগুলো করলাম তোমরা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, অঙ্ক ক্ষেত্রে অবহেলা করা উচিত নয় একবারে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অঙ্কের জন্য একটু বেশি সময় দিতে হবে। তো ধৈর্য ধরে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই যে যে ভিডিওগুলো এখনও পর্যন্ত দেখা হয়ে ওঠেনি, খুব তাড়াতাড়ি দেখে নাও। তো এই সিরিজটা যদি কমপ্লিট করতে পারো, আমি বলতে পারি যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, সে প্রিলি হোক মেন হোক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 100% তুমি অঙ্ক করতে পারবে এবং সেখানে অবশ্যই র্যাঙ্ক ভালো করতে পারবে। তো ভালো করে প্র্যাকটিস করো। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সঙ্গে সঙ্গে এটাও বলবো যে এই চ্যানেলে যারা ফলো করছো, যারা সাবস্ক্রাইব করছো, বা যারা নতুন দেখছো, অবশ্যই আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য।
প্রচুর তথ্য দেওয়া হয়, সেখানে প্রত্যেক দিনের আপডেট খুব সুন্দরভাবে দেওয়া হয় এবং প্রত্যেকটা নোট একবারে সঠিকভাবে সম্পূর্ণরূপে নোট দেওয়া হয়। অবশ্যই তোমাদের ভীষণ কাজে লাগবে, অবশ্যই তোমরা চেক করে দেখতে পারো। একই নামে টার্গেট হাই স্কোর। আজকে এই পর্যন্তই। যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্ব শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।